বন্ধুরা, কুইজ শো জানার আছে বলার আছে নিয়ে চলে এসেছি রোজকার মতো এনটিভির পর্দায়। তোমাদের সাথে আছি আমি এশা, এবং আজকের আয়োজনের শুরুতেই তোমাদেরকে জানার আছে পর্বে জানিয়ে দিচ্ছি আর্তনাদ সম্পর্কে কিছু তথ্য। 1952 সালের ভাষা আন্দোলনকে উপজীব্য করে রচিত আর্তনাদ কথাসাহিত্যিক শওকত ওসমান রচিত উপন্যাস। 1985 সালে প্রকাশিত এই উপন্যাসে ভাষা আন্দোলনের চেতনায় বাঙালি জাতিসত্তার উন্মেষের বর্ণনা করেছেন। এই উপন্যাসে একজন ভাষা শহীদের পিতার আর্তচিৎকার সৃষ্টি করেছে গভীর বেদনাময় পরিবেশ। উপন্যাসটিতে ব্যক্তি অভিজ্ঞতা দেশ মাতৃকার মর্মে স্থাপন করেছেন ঔপন্যাসিক। বন্ধুরা, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন পর্যটক ও আলোকচিত্রী তানভীর অপু। চলো তার সঙ্গে কথা বলি। কেমন আছেন ভাইয়া? খুবই ভালো আছি, ধন্যবাদ আপনাকে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। তো আপনার পরিচয়টা বলছিলাম পর্যটক ও আলোকচিত্রী। পর্যটন এই বিষয়টা নিয়ে আসলে সবারই কম বেশি কিন্তু আগ্রহ আছে। যারা খুব বেশি ঘুরছেন বা ঘুরেননি সবাই এটা নিয়ে আগ্রহী থাকেন। জি জি জি, যারা ঘুরতে চায়, বিশেষ করে ছোট যারা আমাদের বন্ধুরা, তাদের হয়তো অনেকেরই আগ্রহ আছে, এখনো সুযোগটা হয়ে ওঠেনি। তো আপনার কাছে জানতে চাইছি যে এই যে পর্যটক এই টাইটেলটা তো আপনি পেয়েছেন, এখন পর্যন্ত ঘুরেছেন কটা শহর, কটা দেশ? আসলে পৃথিবীতে একটা দেশ, আমরা মানুষ এটাকে ভাগ করেছি। জি জি জি। তা আমার খুব ইচ্ছা যে পৃথিবীর প্রতিটা কোনায় কোনায় ঘোরা। আচ্ছা। তো এখন পর্যন্ত পৃথিবীর 400টার উপরে শহর আমি ঘুরেছি। দেশ 60-60টার উপরে আর কি ঘোরা হয়েছে আর কি। তো 400 শহরের 400 রকমেরই গল্প আছে। প্রথম যে আপনি এই যে ট্রাভেলিংটা শুরু করেছেন, এটা কবে থেকে? এটা আমি 2005 থেকে। আচ্ছা আচ্ছা। আমি যখন ফিনল্যান্ডে, আমি থাকি ফিনল্যান্ডে, যখন আমি ফিনল্যান্ডে যাই তখন থেকে আমি ভ্রমণটা শুরু করি। আচ্ছা, সেটাই প্রথম শুরু হলো। আচ্ছা, তো ভাইয়া এই যে এতগুলো শহর দেখেছেন, এতগুলো দেশ দেখেছেন, তো একটু শুরুতে একটু অন্যরকম গল্পই আপনার কাছে জানতে চাইছি। যেহেতু আমাদের বন্ধুরা হচ্ছে সবাই ছোট, তো তাদের জন্য খুব স্পেশাল কিছু ব্যাপার আছে, বিভিন্ন দেশেও ছড়িয়ে আছে। তো সেরকম কোন একটা গল্প যদি আমাদের সাথে শেয়ার করেন। খুব মজার গল্প আমার কাছে আছে, মজার অভিজ্ঞতা, যেটা বাচ্চারা শুনলে অনেক মজা পাবে। আচ্ছা আচ্ছা। আমরা সবাই জানি বাচ্চাদের বাবা মার পরে একটি ব্যক্তি খুবই প্রিয়, যে ব্যক্তিটার নাম হলো সান্তা ক্লজ বা ফাদার ক্রিসমাস, যে বাচ্চাদেরকে গিফট দেয়। জি জি। তা আমার সৌভাগ্য হয়েছিল এই ফাদার ক্রিসমাসের বাসায় যাওয়া। আচ্ছা, এটা তো খুবই চমৎকার একটা এক্সপেরিয়েন্স। হ্যাঁ, আমি 2014 সালে আমি সেই ফাদার ক্রিসমাসের বাসায় যাই। এটি হচ্ছে ল্যাপল্যান্ডের নাম আমরা সবাই শুনেছি। এটা ফিনল্যান্ড, সুইডেন এবং নরওয়ে নিয়ে অবস্থিত এই ল্যাপল্যান্ড। তো ফাদার ক্রিসমাস থাকে ফিনল্যান্ড জোনে। আচ্ছা। তার বিশাল বড় একটা বাড়ি আছে। ওই বাসায় সারা পৃথিবী থেকে হাজার হাজার মানুষ যায় প্রতি বছরই। আচ্ছা, এটা কি আপনি প্রথম যখন ফিনল্যান্ড গেলেন তখনই কি সেই অভিজ্ঞতাটা হয়েছে? আচ্ছা। তখন যাওয়ার মতো সময় হয়, সময় সুযোগ এবং পয়সা কোনোটাই ছিল না। অনেক বছর পরে, যাওয়ার 7-8 বছর পরে আমি এই সুযোগটা নিয়ে আসি। যেহেতু ফিনল্যান্ডে আছি, ফিনল্যান্ড ল্যাপল্যান্ড, এই সুযোগটা ছাড়া যায় না, পৃথিবীর উত্তরের শেষ দিকে যেতেই হবে। তো আমার প্রথম টার্গেট, আমি যেহেতু বাচ্চা ছিলাম একসময়, এই গল্পটা আমরা সবাই শুনি, আগ্রহটা আমার। হ্যাঁ, তারপরে আমরা যখন গেলাম তার বাসায়, বিশাল বড় তার বাসা। উনি একটি ঘরের মধ্যে, অন্ধকার একটা ঘরের মধ্যে বসে থাকে, কিন্তু খুব সুন্দর চেহারা, সাদা দাড়ি, লাল তার ড্রেস। আচ্ছা, একটা প্রশ্ন আমি করি, যে যেহেতু ফাদার ক্রিসমাস গিফট দেন, আপনারাও কি সেদিন পেয়েছিলেন কোনো গিফট? এইটা একটা, আমি তো আসলে বাচ্চা ছিলাম না তখন। বাচ্চা থাকলে মনে হয় পেতাম। তো যখন গেলাম, অন্ধকার, প্রথমে ঢুকতে অন্ধকার, আমি একটু ভয় পাচ্ছি যে কি ব্যাপার, মানে এত অন্ধকার। দেখি আবার একটা ভূতের সাইন টাইন, মানে কঙ্কাল দাঁড়িয়ে আছে। তারপর সান্তার কাছে গেলাম, সে আসলে খুবই সুন্দর অভিজ্ঞতা। তো সান্তাকে তখন বললাম, তুমি কি বাংলাদেশ চেনো? যে সান্তা ইজ এভরিহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড, সান্তা নো এভরিথিং, সান্তা সবকিছুই জানে। এবং বাংলাদেশ কোথায়? ইন্ডিয়ার পাশে একটা দেশ। বাহ! তো উনি গ্রিটিংস দিয়েছিল, গ্রিটিংস টু মানে সবাইকে, সব শিশুদেরকে আমার শুভেচ্ছা। আপনার মাধ্যমে আজকে আমরা সেইটা পৌঁছে দিতে পারছি। অনুষ্ঠানটা দেখছে তাদেরকে এটা জানিয়ে দিতে চাই, শান্তা সবাইকে শুভেচ্ছা দিয়েছে। চমৎকার অভিজ্ঞতা। তারপরে ওইখানে যেটা হয়, বাবা মারাও যায় সারা পৃথিবী থেকে। যাওয়ার সময় বাচ্চার তার নাম অ্যাড্রেস দিয়ে দেয়। ক্রিসমাসের সময় শান্তা একটা খুব সুন্দর করে কার্ড, সাথে কিছু চকলেট
শান্তা পৌঁছায় দিচ্ছে। তো চমৎকার। বাসায় রিং যখনই দেয়, যার পর পোস্টম্যান দিয়ে যায়, তখন বলে শান্তা দিয়ে গেছে। এই খুবই ধরনের, সুন্দর বিষয়গুলো। খুবই সুন্দর বিষয়টাকে একটা চমৎকার অভিজ্ঞতা আমার আছে। তো ভাই আমরা শান্ত আরো কথা বলছি। বলবো, আপনার যেহেতু বলছিলাম শুরুতে যে 400 রকমের গল্প আপনার কাছে আছে, তো তো সব শোনা হবে না, কিছু কিছু আজকে অবশ্যই শুনবো। তো ভাই আমরা তো আপনার ভ্রমণের গল্প শুরু করে দিয়েছি আসলে শোনা, তো শুনছিলাম সেই সান্তা ক্লজের যে বাড়ির সেই গল্পটা। জি। তো আপনি তো বলছিলেন যে কথায় কথায় সেখানেই জানলাম যে আপনি বলছিলেন যে উত্তরের একদম শেষ প্রান্ত পৃথিবীর, যে সেখানে আপনার যাওয়া হয়েছে, তো সেই বিষয়টা যদি আমাদের সাথে শেয়ার তারপর করতেন। সান্তা ক্লজের সাথে দেখা হলো। আচ্ছা সান্তা ক্লজের সাথে গিফট না নিয়ে আমি পাড়ি দিলাম আচ্ছা, ওইখান থেকে ওখান থেকে আচ্ছা। একই রোডে আর কি, নরওয়ে ল্যাপল্যান্ডে জি জি অবস্থিত আর কি, পৃথিবীর উত্তরের শেষ প্রান্ত, আচ্ছা যেখানে মানুষ পায়ে হেঁটে, গাড়িতে করে বা সাইকেলে করে যেতে পারে। এরপরে উত্তর মহাসাগর, তারপর উত্তর মেরু। জায়গাটার নাম হলো নর্থ ক্যাপ। আচ্ছা চমৎকার এক অনুভূতি, তাকিয়ে দেখেছিলাম দিগন্তটাকে, আচ্ছা কি সুন্দর। কিছুই দেখা যায় না, একেবারে শেষ প্রান্ত শেষ বলতে প্রান্ত যেটা আর কি, বলা সেটাই। হয়। এরপরে পৃথিবীর উত্তরের শেষ শহর হ্যামারফেস্টে গেছিলাম। আচ্ছা আচ্ছা এটা একটা মানে আমাদের গল্প আছে আর কি। এটাকে বলা হয় যে তিমি শিকারীদের শহর। আচ্ছা 100 বছর আগে যখন মানুষ তিমি শিকার করতো, তিমি তেল দিয়ে আমরা আগুন জ্বালাতাম, জি, জি। কিংবা আরো অনেক কিছু কাজ হতো, ওইখান থেকে আটলান্টিক মহাসাগরে মানুষ চলে যেত, কিংবা আচ্ছা। উত্তর মহাসাগরে তিমি শিকার করতে। সেই তিমি শিকারীদের শহর হ্যামারফেস্টে গিয়েছিলাম। হ্যামারফেস্টে। এখন ওখানে 10,000 লোক বাস করে, আচ্ছা। এবং আমার চোখে দেখা 400 শহরের ভিতরে পৃথিবীর সবচেয়ে সুন্দর শহর চমৎকার। হ্যামারফেস্ট। বারবার যেতে চাই। তো ভাই আপনি যে নর্থ বা উত্তরের যে দেশগুলো, এগুলো তো অনেকগুলো আপনি ঘুরেছেন, তো জি। আপনার কাছে একটা বিষয়, এটা আসলে আমার নিজের খুব ইন্টারেস্ট লাগে, এই জন্য আমি আপনার কাছে জানতে চাইছি। অরোরা। জি অরোরা, আমি আপনাকে আগে সবাই একই বলছিলাম। কথাই বলে। তো অরোরা দেখার অভিজ্ঞতা আছে, হ্যাঁ। বা নর্দার্ন লাইট বলে যেটা নর্দার্ন লাইট। পরিচিত। জি, নর্দার্ন লাইট সবচেয়ে ভালো দেখা যায় আপনার হচ্ছে নরওয়ের একটি শহর, নাম হলো জি, জি। ট্রমসো। আচ্ছা ওইখান থেকে, ওটা উত্তরের সবচেয়ে বড় শহর, তো ওখানে খুব ক্লিয়ার দেখা যায়। জি, জি। এটি হলো শীতের সময়, যেমন এখন অন্ধকার, এখন তো শীত, যেহেতু ওখানে -30 -35 এই ধরনের টেম্পারেচার, আকাশটা সম্পূর্ণ ক্লিয়ার দেখা জি যায় জি রাতে। কিন্তু আমি দেখেছিলাম ফিনল্যান্ডে, আচ্ছা আমি যখন গিয়েছিলাম নরওয়ে, তখন ছিল এটা গ্রীষ্মকাল, সামারের সময়, তখন আমি দেখতে সুযোগটা পাইনি। হয়নি। কিন্তু ফিনল্যান্ডে আমি দেখেছি আচ্ছা। একবার। অসাধারণ, অসাধারণ। আকাশটা সম্পূর্ণ সবুজ হয়ে যাচ্ছে, কোনো সময় লাল হয়ে লাল যাচ্ছে। হয়ে যাচ্ছে। এটা আসলে চোখে না দেখলে, প্রকৃতির যে কি সুন্দর রং, জি জি না দেখলে বোঝা যায় না। আচ্ছা চমৎকার, আপনার গল্পগুলো শুনে আমারও এখন দেখতে ইচ্ছা করছে, মনে হচ্ছে সামনাসামনি কখনো দেখার সুযোগ পেলে খুব ভালো হতো। খুব ভালো লাগলো আপনার কথা তো শুনে। ভাই আর একটা বিষয় আপনার কাছে জানতে চাইছি, যে আপনি আমার সাথে অফেয়ারে আপনি বলছিলেন যে ড্রাকুলা ক্যাসেল দেখার আপনার এক্সপিরিয়েন্স আছে, তো আমরা সেটা শুনবো, একজন বন্ধু ফোন করেছে, তার সাথে কথা বলে নিই। Sure. হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছে বন্ধু? আপু আমি সাদিয়া। কেমন আছো সাদিয়া? ভালো আছি আপু। সাদিয়া কোন ক্লাসে পড়ছো? 6 ক্লাস 6। এখন ঝটপট বলো, কোন বিভাগ থেকে খেলতে চাও? খেলার মাঠ থেকে। খেলার মাঠ থেকে, ঠিক আছে। খেলার মাঠ থেকে তোমাকে প্রশ্ন করছি, প্রশ্নটাই হলো তোমার জন্য, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে এক মৌসুমে সবচেয়ে বেশি রানের রেকর্ড কার? অপশনগুলো বলে দিচ্ছি। অপশন ক সাকিব আল হাসান, অপশন খ তামিম ইকবাল, অপশন গ মুশফিকুর রহিম। আপু অপশন খ, পুরো অপশনটি বলতে হবে। তানিম ইকবাল। অপশন খ তামিম ইকবাল নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন গ মুশফিকুর রহিম। 2009-10 মৌসুমে তিনি 1082 রান করেছিলেন। আরো একজন বন্ধু ফোন করেছে। হ্যালো, হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আমি নুসাইবা নাওয়াল। কেমন আছেন নুসাইবা? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। নুসাইবা বলো, কোন বিভাগ থেকে প্রশ্ন করব? এভরিডে ইংলিশ। এভরিডে ইংলিশ, ঠিক আছে। এভরিডে ইংলিশ থেকে তাহলে আমাদের নুসাইবাকে প্রথম প্রশ্ন করছি। প্রথম প্রশ্নটি হচ্ছে, দ্য ক্ল্যাশ অফ ইকুয়ালিটি অ্যান্ড ইনইকুয়ালিটি ইজ, অপশন এ পিরিয়ডিক্যাল, অপশন বি টেম্পোরারি, অপশন সি ইটার্নাল। ঝটপট বলতে হবে। বি টেম্পোরারি। অপশন বি টেম্পোরারি নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন সি ইটার্নাল। জানা হয়ে গেল। তো ভাই আমি আপনাকে বলছিলাম যে ড্রাকুলা ক্যাসেল, এই বিষয়টা নিয়ে আসলে ছোট বড় সবার আগ্রহের কোনোই শেষ নেই, সেটা সম্পর্কে জানতে চাই। এটা আমি বলতে চাচ্ছি, কিন্তু যদি আমার ছোট বন্ধুরা ভয় পায়। আশা করছি ভয় পাবে না, কারণ তাদের আগ্রহ আছে। তাদের আগ্রহ কিন্তু আছে, হ্যাঁ। সে ছোটকাল থেকে আমরা শুনেছি সে ড্রাকুলা ক্যাসেল। আমার ফিনল্যান্ডে যাওয়ার পরে এত ভ্রমণ করলাম, কিন্তু ড্রাকুলা ক্যাসেল গেলাম না, এটা জি, একটা জি। কেমন লাগে। তারপরে আমি 2014 সালে রোমানিয়াতে সেই ড্রাকুলা ক্যাসেল অবস্থিত, আচ্ছা। তখন আমরা গেলাম, আমরা সব বন্ধুরা মিলে 4 জন মিলে গাড়িতে করে গেলাম। আচ্ছা ড্রাকুলা ক্যাসেল ব্রুসব নামে একটা শহরে অবস্থিত, রোমানিয়ার।
তো শহরটাতে আমি যখন পৌঁছালাম তখন রাত, আচ্ছা ড্রাকুলা ড্রাকুলা ক্যাসেলে যাচ্ছি রাতে। তো জিনিসটা আরেকটু ভয়ঙ্কর হয়ে গেল। যাই হোক, রাতটা কোনো মতে পার করলাম আর কি, খুব কষ্টেই গেছে অবশ্য সেই রাতটা পার করে পরের দিন সকালবেলা উঠে চলে গেলাম ড্রাকুলা ক্যাসেল দেখতে। সে স্বপ্নের জায়গা, বহু নাম শুনেছি। তো ক্যাসেলের ভিতর দূর থেকে দেখা যাচ্ছে সে ক্যাসেলের আর কি উপরে যে স্তম্ভটি আর কি। তো যখন ঢুকলাম ক্যাসেলের ভিতরে, বেশ গা ছমছম করা অবস্থা। তো দেখলাম ড্রাকুলা যে বিছানায় শুয়ে থাকতো, ড্রাকুলার সে ঘর, ড্রাকুলার ড্রেস, বিভিন্ন ধরনের আর কি। আসলে এটা তো একটি গল্প। সে একটা অত্যাচারী রাজা ছিল আর কি, আচ্ছা এবং সে রাজাটি কিভাবে মানুষ মারতো, কিভাবে মানুষকে কষ্ট দিত, এই কষ্ট দেওয়াটা থেকেই এটি একটি গল্প তৈরি হয়েছিল আর কি, যে মানুষ গল্প করতো আর কি, যে ড্রাকুলা মানুষের রক্ত খেত। তো ওই ড্রাকুলা ক্যাসেলে অভিজ্ঞতাটা ছিল আসলে খুবই চমৎকার, এবং ওখানে অনেক ঐতিহাসিক জিনিসপত্র রয়েছে আর কি। ওই ছোট একটা মিউজিয়াম আছে ওখানে, অনেক বড়। ওই সেই সময় রাজার সেই সময় কিভাবে মানুষের শাস্তি দিত সেই যন্ত্রগুলি আছে, সেগুলো আমি দেখেছি, এবং পোশাক দেখেছি, বই দেখেছি, এবং সবচেয়ে বড় কথা ড্রাকুলার বিছানা দেখেছি। তো ভাই, এই যে আপনার বারবার আপনার পরিচয়ের সাথে আলোকচিত্র এই প্রসঙ্গটা কিন্তু চলে আসছে। এই যে ছবি তোলার এই আকর্ষণটা বা এই আগ্রহটা, এটা কি আপনার ভ্রমণের সাথে সাথে এসেছে? এটা আসলে ভ্রমণের সাথে সাথে এসেছে। ভ্রমণ আমি করি 2005 সাল থেকে, কিন্তু আলোকচিত্রী যেটা আপনি বলছেন, ছবি তোলার শখ হচ্ছে অনেক পরে। আচ্ছা, হয়তো বা আমি অলরেডি তখন 30টা কি 40টা শহর ঘুরে ফেলেছি। তারপরে হঠাৎ মনে হচ্ছে যে আমি এত শহর দেখছি, কেন আমি ছবি তুলছি না? এই যে মানুষগুলিকে তো আমি আর দেখবো না, এই জায়গাগুলিতে আমি তো নাও আসতে পারি। এবং আপনার চোখ দিয়ে, আপনার তোলা ছবিগুলো দিয়ে কিন্তু অনেকেই দেখতে পাচ্ছে। হ্যাঁ, এখন আমি আমার ফেসবুকে আমি বিভিন্ন জায়গায় দিই। আচ্ছা, আর এমনি এক্সিবিশন বা এই ধরনের কিছু করা কি? বাংলাদেশে এ পর্যন্ত আমার 4টা এক্সিবিশন হয়েছে। আমি রাজশাহী ছেলে, রাজশাহীতে 2টো করেছি, ঢাকাতেও 2টো করেছি। এক্সিবিশন আমি প্রতি বছরই করতে চাই, আশা করছি এবছরে হবে। এবং আমি সবসময় চাই যে যেটা ছোট্ট বন্ধুরা, মানে বাচ্চাদের নিয়ে কাজ করতে আর কি, যে বাচ্চারা দেখুক যে ল্যাপল্যান্ডের মতো একটা জায়গা আছে পৃথিবীতে, এটা নামটা জানুক, আইসল্যান্ডের মতো একটা দেশ আছে, সেই জায়গাটা ভূপ্রকৃতি কেমন, সেই জায়গার মানুষগুলি কেমন দেখতে, সেই জায়গার ঘোড়াগুলি কেমন দেখতে, এগুলো নিয়ে আমি যেমন আরো আমার ফিউচার প্ল্যান আছে। যে এবছরে যেমন আমার ইচ্ছা আছে যে মন্টিনিগ্রো অথবা ক্রোয়েশিয়া, এই দুটোর ভিতরে একটি দেশ, যে দেশটির নাম আমরা জানি যে ভালো ফুটবল খেলে ক্রোয়েশিয়া, কিন্তু সে দেশটা কেমন, সে দেশের প্রকৃতিটা কেমন, অথবা বসনিয়া হার্জেগোভিনা, যে আমরা জানি যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, সে দেশটা কেমন দেখতে, এসব দেশ আমার যাওয়া আছে। আমি আশা করছি যে এগুলো নিয়ে আমি ভবিষ্যতে আমার আরো এক্সিবিশন, আরো বই শুরু করে আরো অনেক কিছু আসবে। আচ্ছা, তো ভাই আপনি বলছিলেন যে বাচ্চাদের সাথে কাজ করার আগ্রহ আছে, তো বাচ্চাদের কাছে যে আপনি যে আপনার যে ছবিগুলো, এগুলো পৌঁছান কিভাবে আপনি, বা আপনার এই অভিজ্ঞতাগুলো কিভাবে পৌঁছানোর নিয়ে কাজ করছেন? হ্যাঁ, আমি আসলে যেটা চেষ্টা করি, বিভিন্ন স্কুলে আমি পর্যন্ত গেছি। যেমন গত সপ্তাহে জামালপুরের দামানগঞ্জ নামে একটি উপজেলাতে আমি গিয়েছিলাম, একটি স্কুলে, মেয়েদের স্কুলে। এইসব যেসব স্কুলরা আমাদের সাথে যোগাযোগ করে আমরা যাই, আমিও যাই। আমার সাথে আমার ছোট ভাইও আছে, তার কোনো আপনার ফটোগ্রাফি এবং ট্রাভেল করে, আমরা যাই, যে ছবিগুলো দেখাই, ভিডিও দেখাই। আমাদের কিছু ভিডিও আছে, ভিডিও দেখলে মানুষ খুব মজা পায় এবং খুব সহজে জিনিসটা উপলব্ধি করতে পারে। তোমাদের সাথে আছি আমি এশা, এবং কথা হচ্ছিল আমাদের আজকের অতিথি পর্যটক ও আলোকচিত্রী তানভীর অপুর সঙ্গে। আমরা আরো গল্প করবো, তবে একজন বন্ধু ফোন করেছে ছবির গ্যালারি খেলার জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধু, তুমি তোমার টেলিভিশন সেটের ভলিউম মিউট করে দাও এবং বলো কোথা থেকে ফোন করেছো, কোন ক্লাসে পড়ছো তুমি? আপু, আমি খিলগাঁও থেকে। খিলগাঁও থেকে ক্লাস 6 এ পড়ছো, ঠিক আছে। বন্ধু, তুমি তাহলে নিশ্চয়ই জানো এখন তোমার জন্য থাকছে ছবির গ্যালারি, এবং ছবির গ্যালারি থেকে প্রথম প্রশ্নটি তোমাকে করছি। প্রশ্নটি হচ্ছে, ইনি 2016 সালে অস্ট্রেলিয়ার বর্ষসেরা নারী ক্রিকেটারের পুরস্কার জিতেছেন, তার নাম বলো। অপশন ক মেগ ল্যানিং, অপশন খ বব লুইস, অপশন গ কার্লি লয়েড। আপু, অপশন খ বব লুইস। অপশন খ বব লুইস নিলাম, কিন্তু আপু উত্তরটি হলো না, সঠিক উত্তর ছিল অপশন ক মেগ ল্যানিং। আরো একজন বন্ধু ফোন করেছে। হ্যালো। হ্যালো, হ্যালো, কে বলছো? আমি ইমাম হোসেন। কেমন আছো বন্ধু? আলহামদুলিল্লাহ। ভালো আছো। কোন ক্লাসে পড়ছো তুমি? ক্লাস 8। ক্লাস 8, ঠিক আছে। এখন বলে ভালো, কোন বিভাগ থেকে খেলতে চাও? খেলা, ক্রিকেট। খেলার মাঠ, ক্রিকেট বলে আলাদা কোনো বিভাগ নেই, খেলার মাঠ একটা বিভাগ আছে। এবং দেখি তোমার জন্য ক্রিকেট নিয়ে প্রশ্ন থাকে নাকি, কিন্তু প্রশ্নটি নেই, তোমাকে প্রশ্নটি করছি। এবছর অস্ট্রেলিয়ান ওপেনের কততম আসর অনুষ্ঠিত হয়েছে? অপশন ক 100তম, অপশন খ 102তম, অপশন গ 105তম। 102তম।
অপশন খ 102তম নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন গ 105তম। তো ভাই আবার আপনার কাছে ফিরছি। আপনি বলছিলেন যে আরো বই করার প্ল্যান আছে আপনার। একটা বই আমরা অলরেডি পেয়েছি, আমি একটু আমার বন্ধুদের দেখাতে চাই। আপনার নামের পাশে নামটা লেখা আছে যাত্রা হলো শুরু। আমাদের বন্ধুরা দেখছেন খুব চমৎকার একটি পাহাড়ের ছবি দেখছে। আচ্ছা ভাই, এটা কোথায়? এটা কোন শহরে? আইসল্যান্ডে। আইসল্যান্ডের। আচ্ছা, আইসল্যান্ড। তো এই বইটা সম্পর্কে একটু আমাদেরকে যদি এই বইটি পৃথিবীর উত্তরের 5টি শহর ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক এবং আমার সবচেয়ে দেখা সুন্দর প্রিয় দেশ জি জি আইসল্যান্ড। আইসল্যান্ড। আচ্ছা এই 5টি দেশ নিয়ে এই বইটি করা, স্ক্যান্ডিনেভিয়ান। আচ্ছা এবং এখানে রয়েছে আমার ফটোগ্রাফি এবং ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে। আচ্ছা তো বইটিতে যেটা সবচেয়ে মজার, যে একটি দেশ, আইসল্যান্ড একটা দেশ যে দেশে কালো পাহাড়, সবুজ পাহাড়, জি, জি। লাল পাহাড় এবং সেই সাথে জলপ্রপাত, মানে একটি দেশে এত ভেরিয়েশন আছে, সেই জিনিসগুলো আমি দেখানোর চেষ্টা করেছি। এবং চেষ্টা করেছি পৃথিবীর উত্তরের শেষ প্রান্ত, সেই সান্তা ক্লজের গল্প করলাম, নর্থ ক্যাপ, হ্যামারফেস্ট, সবই এই বই রয়েছে আর আচ্ছা, কি। তো আর যে নতুন আরেকটি বই আপনি করতে চান, তখন কোন বিষয়গুলো আপনি টাচ করতে আমি আসলে চেষ্টা করব যে যুগোস্লাভিয়াকে আমরা নাম আচ্ছা, শুনেছি, জি, জি। ওটি ভেঙে এখন 6টি দেশ হয়েছে, সার্বিয়া, মন্টিনিগ্রো, ক্রোয়েশিয়া, বসনিয়া হার্জেগোভিনা, কসোভো। জি জি এই 5টি দেশ নিয়ে আমি চেষ্টা করবো যে নেক্সট আমার বইটা আর কি পরের বছর আচ্ছা আমি 21শে বইমেলা হয়তো বের করবো আর কি। এটা আমার প্ল্যান। আচ্ছা। তো ভাইয়া এবার ঘোরাঘুরির বাদে একটু অন্য একটা প্রসঙ্গে আসতে চাচ্ছি, সেটা হচ্ছে ঘোরাঘুরি সম্পর্কিতই অবশ্য। সেটা হচ্ছে আপনি যেহেতু এতগুলো দেশ ঘুরেছেন, আপনি অনেকভাবে অনেক জায়গায় ঘুরেছেন, তো আপনার কাছে একটু আমি জানতে চাই যে আমাদের দেশে এই যে পর্যটন শিল্প বা আমাদের যে ট্রাভেলিং এর এই যে নেশাটা, এটাকে আর একটু বিস্তৃত করার জন্য আপনার কি কোনো ধরনের কাজ করার ইচ্ছা আছে? আমার তো কাজ করার ইচ্ছা সবসময় থাকে, বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে, কারণ বাচ্চারাই পারবে একটি দেশকে কিংবা একটি নেশনকে চেঞ্জ করতে আর কি। এই জন্য- তাদের মধ্যে সেই আগ্রহ জন্মানোর আগ্রহ। জন্য তো আপনি তো বলছিলেন যে বিভিন্ন স্কুলে হ্যাঁ, বিভিন্ন যাচ্ছেন। স্কুলে যে তাদের উদ্বুদ্ধ করার জন্য খুবই আমার ইচ্ছা, আমি চেষ্টা করছি নিজ উদ্যোগে। কিন্তু পাশাপাশি যদি কোনো আমি আর কোনো বড় কোনো সংগঠন বা- সংগঠন কিংবা কোনো কেউ যদি আমাকে আরো সাপোর্ট করে, সেই ধরনের হলে পরে আমার জন্য আরো একটু ভালো হয়। তবে এখন যেটা দেখি আর কি, এত ট্রাভেল গ্রুপ হয়েছে আমাদের জি। বাংলাদেশে, মানে খুবই ভালো লাগে যে ফেসবুকে আমি যখন দেখি যে প্রত্যেকটা উইকেন্ডে ঢাকা থেকে সবাই চলে যাচ্ছে ট্রেকিং করতে, ছেলে মেয়ে সবাই মিলে, কোথায় যাচ্ছে, বান্দরবন যাচ্ছে, তারপর হচ্ছে খাগড়াছড়ি যাচ্ছে, তারপর হচ্ছে আপনার কেওক্রাডাং যাচ্ছে। এটি ভাবতেই ভালো লাগে। জি জি, এখন সবারই আসলে আগ্রহ বাড়ছে হ্যাঁ, আগের থেকে এখন অনেক ঢাকা বেশি। থেকে তারা বেরিয়ে চলে যাচ্ছে প্রতি উইকেন্ডে কিংবা ছুটিতে থাকলেই তারা সাজেকে চলে যাচ্ছে, জি জি কক্সবাজার যাচ্ছে। আসলে কক্সবাজার চাইতে মানুষজন আমি যেটা দেখি সাজেকেই বেশি যায়, নীলগিরিতে বেশি যায়, কারণ পাহাড় একটু মানুষকে বেশি টানে টানছে আমার বেশি। ধারণা আর কি। তো এই চেঞ্জগুলি আসছে আর কি এখন। এটা এই রেভলিউশনটা আমাদের আসলে খুব বেশি দরকার, জি, জি, কারণ একমাত্র পর্যটন শিল্পই পারে একটা দেশটাকে আরো উপরের দিকে নিয়ে যেতে। কারণ অন্য দেশ থেকে আপনি অনেক প্রযুক্তি, অনেক মানুষের ঐতিহাসিক জিনিসগুলো দেখতে পারলেন, জি, জি। তাদের সিস্টেম দেখতে পারলেন, আপনি নিজের দেশে নিয়েছে সেটা বিষয়, এবং ভদ্রতা, শিষ্টাচার সবই আপনি শিখতে জি, জি। পারবেন ট্রাভেল করতে। একটা সত্যিকার অর্থে যে ভ্রমণ আসলে অনেক কিছু মানুষকে শেখায়। এবং মানুষের লাইফটা চেঞ্জ করে দেয়। জি 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 তো এই জিনিসগুলি আসলে করা খুব জরুরি। আমাদের দেশে শুরু হয়েছে, আশা করবো যে আগামী 50 বছরের ভিতরে জি, জি, আর অনেক বেড়ে যাবে আশা অনেক করছি। বেশি। তবে আমার একটাই, ছোট বন্ধুদের কাছে একটাই আমার মানে আবদার থাকবে আর কি, যে আমরা বাবা মাকে ওই কক্সবাজার, রাঙ্গামাটি এত দূরে না বলে, কারণ এটা ব্যয়সাধ্য প্লাস জি, জি। সময়ের ব্যাপার থাকে। আমরা পাশের শহর, জি 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 যেমন যে ছেলেটার বাসায় রাজশাহী, সেই ছেলেটা বগুড়াতে যাক না কেন, জি জি কিংবা আমরা সুন্দরবন যাই আসলে না কেন, প্রতিটা শহরেই অনেক প্রতিটা রকম শহরই গল্প, এক এক অনেক রকম হ্যাঁ এক এক culture ধরনের আছে। গল্প, কালচার, সংস্কৃতি। আমাদের দেশে যেমন এক এক দেশের এক এক শহরের ভাষা কিন্তু এক এক রকম, জি জি এক এক শহরে এক এক ধরনের ফল পাওয়া যায়। যেমন রাজশাহীতে আম বিখ্যাত, সিলেটে চা বিখ্যাত, সুন্দরবনে আবার আপনি যাবেন ওখানে সুন্দরবনটা যেমন টাইগার রয়েছে, টাইগার মানে এই টাইপের আর কি, পশু পাখি সব আলাদা জি আলাদা। জি জি তো আমরা এই জিনিসটা আগে জানি। আমরা ভাই আরো গল্প করবো। একজন বন্ধু ফোন করেছে, তার সাথে কথা বলে নিই। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। আপু, ওয়ালাইকুম আমি আসসালাম। তানাজ। কে বলছো বন্ধু? আমি তানাজ বলছি। কেমন আছো? ভালো হ্যালো। আছো তুমি? এই তো ভালো। ভালো আছো তোমরা? আমিও খুব ভালো আছি, আমরা সবাই খুব ভালো আছি। বন্ধু এখন বলে ফেলো কোন বিভাগ থেকে খেলতে চাও? আপু, আমি ইংলিশ নিয়ে খেলতে চাই। আরেকবার বলো। ইংলিশ। এভরিডে ইংলিশ। ঠিক হ্যাঁ, আছে, এভরিডে ইংলিশ থেকে তোমাকে প্রথম প্রশ্ন করছি। প্রশ্নটি হচ্ছে, টু সিট অন দ্য ফেন্স রেফার্স অপশন এ টু রিমেন নিউট্রাল, অপশন বি টু বি অন গার্ড, অপশন সি টু কিপ কোয়াইট। টু কিপ কোয়াইট। অপশন সি টু কিপ কোয়াইট নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন এ টু রিমেন নিউট্রাল। আরও একজন বন্ধু ফোন করেছে। হ্যালো, হ্যালো, কে বলছো? আমার নাম প্রিয়াঙ্কা। কেমন আছো প্রিয়াঙ্কা?
এই তো ভালো আছি, আপনি তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। প্রিয়াঙ্কা, বলো কোন বিভাগ থেকে খেলতে চাও? আমি এভরিডে ইংলিশ। এভরিডে ইংলিশটা আজকের মতো শেষ হয়ে গেছে, অন্য কোনো বিভাগ বলো। আচ্ছা, ছোটদের পার্লামেন্ট। ছোটদের পার্লামেন্ট, ঠিক আছে। ছোটদের পার্লামেন্ট থেকে তাহলে আমাদের প্রিয়াঙ্কার জন্য প্রথম প্রশ্ন থাকছে, প্রাচীন ভারতীয় সমাজ ব্যবস্থায় একটি গণ বা লোকগোষ্ঠীর নেতাকে কি বলা হতো? অপশন ক গণপতি, অপশন খ পুরোহিত, অপশন গ পঞ্চায়েত। পঞ্চায়েত। অপশন গ পঞ্চায়েত নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন ক গণপতি। জানা হয়ে গেল। তো ভাই, আবার আপনার কাছে ফিরছি। জি। আপনি যে এতগুলো শহর দেখেছেন, এতগুলো দেশ দেখেছেন, আপনি যখন নতুন কোনো শহরে যান, সবচেয়ে বেশি আকর্ষণ করে আপনার কাছে কোন বিষয়টা? অনেক সময় অনেকে বলে যে রাস্তাগুলো দেখতে ভালো লাগে, কেউ বলে মিউজিয়ামের কথা। তো আপনার কোন বিষয়টা? আমি সবসময় মিউজিয়াম পছন্দ করি। আচ্ছা। যে শহরে যাই, যদি আমি প্রকৃতির মাঝে না যাই, তাহলে আমি যে শহরে যাই সবসময় চিন্তা করি যে ওই শহরের বিখ্যাত কোনো মিউজিয়ামে ঢোকার। আচ্ছা। আমি যে কোনো শহরেই গেছি এখন পর্যন্ত, পৃথিবীর সবচেয়ে বড় মিউজিয়াম লুভরে মিউজিয়াম, জি জি। পেঙ্গারাত মিউজিয়াম জার্মানির, এইসব এরকম বড় বড়, কিংবা পৃথিবীর সবচেয়ে বড় আর্ট মিউজিয়াম জি, জি। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের নাম হচ্ছে আপনার হেরমিতাস, আচ্ছা। এইসব মিউজিয়ামে গেছি। তবে রাস্তার হাঁটার একটা ছোট্ট গল্প না জি, বললেই জি। হচ্ছে না। আমি আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে গেছি। রাস্তায় হাঁটতে হাঁটতে চোখে পড়লো যে এক একটা ডোর এক এক কালারের, আচ্ছা, কোনোটা চমৎকার। লাল, কোনোটা নীল, কোনোটা হলুদ। পৃথিবীর এত শহর ঘুরলাম কিন্তু এত সুন্দর তো ডোর দেখিনি জি, জি। কখনো। তো তখন আর কি ডোরগুলো খুব ভালো লেগেছে আর কি। এটার কি রাস্তায়। কোনো কারণ আছে বিশেষ? এটা শুনেছি যে সেই সময় তারা যে যত বড় লোক কিংবা রিচ ছিল তাদের এটা প্রতীক আর কি, আচ্ছা। এই টাইপের কিছু একটা যে পুরনো যে বংশের তবে, ঐতিহ্যের একটা জি। ব্যাপারটা থাকছে। ফটোগ্রাফি কিংবা ট্রাভেল করতে হলে পরে না হাঁটার কোনো বিকল্প নেই, একদম, আসলে একটা শহরকে ভালো করে জানতে গেলে হাঁটতে হবে। হাঁটতেই হবে। আপনি প্লেন দিয়ে গেলে কিছু দেখবেন না, গাড়ি দিয়ে গেলে সেটা আপনি মিস একদম, করবেন, জি, জি। কিন্তু হাঁটলে পরে কোনো কিছু মিস করবেন না, আপনি সব কিছু দেখবেন। এই জন্য যখনই ভ্রমণ করতে যেই যাক, হাঁটার প্র্যাকটিসটা খুবই থাকতে হবে এবং বেশি করে হাঁটতে হবে। তো ভাইয়া, এই যে এতগুলো শহর দেখেছেন, আপনার কাছে যদি আমি প্রশ্ন করি যে কোন শহরে আবার যেতে চান বা বারবার যেতে চান, তাহলে কোনটার কথা বলবেন? আসলে আমি এত শহর দেখেছি, তার চাইতে মনে দাগ কেটে আছে দুটো শহর। প্রথমটা হলো ভেনিস। ভেনিস হচ্ছে ফ্লোটিং সিটি যেটাকে বলা হয়। একদম, আমি এটা চিন্তা করি সবসময় যে সবসময় ঠিক না, আমি যখন দেখেছি শহরটাকে দেখেছি আমি 2013 ইটালি গিয়েছিলাম। 1000 বছর আগে শহরটা তৈরি হয়েছিল জি। সমুদ্রের মাঝে। উফ, কোনো যানবাহন কিছু নেই, না আছে গাড়ি, না আছে সাইকেল, এত এবং বড় তাদের একটা একটা বিশেষ এক ধরনের নৌকা আছে, গন্ডোলা গন্ডোলা নাম, দেখে। হ্যাঁ। আর রাতের ভেনিস তো যারা ভেনিসে যাবে ছোট বন্ধুদের ভিতরে, রাতের ভেনিস মিস করাই যাবে না। আচ্ছা। কি চমৎকার! এবং ভেনিস আরেকটার জন্য বিখ্যাত, রোমান্টিক শহর। জি জি। আর এই আরেকটি শহর, সেটি হচ্ছে বুদাপেস্ট। আচ্ছা। বুদাপেস্ট হাঙ্গেরির হাঙ্গেরির রাজধানী। রাজধানী। আমার খুবই ভালো লাগে। ছোট্ট একটি শহর, বুধা এবং পেস্ট। এটার বুধা মানে হলো, বুধা এবং পেস্ট মানে নতুন এবং পুরনের সমন্বয়ে আচ্ছা। এই শহরটি। ছোট শহর, মাঝখান দিয়ে একটি দানিউব নদী চলে গেছে। আচ্ছা। চমৎকার, মানে বড়, যেমন লন্ডন অনেক বড় শহর। ভেনিসের যেমন আমরা শুনলাম যে ফ্লোটিং সিটি, এটার কারণে একটা অন্যরকম আকর্ষণ আছে। বুদাপেস্টের কোন বিষয়টার কারণে আপনার এত বেশি ভালো লাগছে? ছোট যে নদীটা গেছে, দানিউব নদী, এবং শহরটা আসলে অত বড় না, এবং প্রতিটা বিল্ডিং এত টাচি, এত কারুকাজ করা। আমার আসলে কেন এটা মানে বারবার যেতে ইচ্ছা করে বুদাপেস্ট। আমি 3 বার গেছি, আর মানে বারবার যেতে ইচ্ছা করে। আরেকটি শহর আসলে না বললে না, সেটা ইস্তাম্বুল। আচ্ছা। ইস্তাম্বুল অবশ্য যেতে ইচ্ছা করে খাবারের জন্য। আমরা তো সবাই ভোজন রসিক, খুব ভালো লাগে আমার ইস্তাম্বুলের ঐতিহ্যবাহী খাবার। ইস্তাম্বুল তো একটা সময় পৃথিবীর রাজধানী ছিল, 1000 বছর। ওদের ঐতিহাসিক অনেক, যেমন আমরা এখন সুলতান সুলেমান দেখি আর কি, বাচ্চারা হয়তো দেখে থাকতে পারে আর কি। সে তপকাপি মিউজিয়াম, নীল মসজিদ, আমার এইসব সব জায়গায় যাওয়া আছে। এবং তাদের স্ট্রাকচার গুলো খুবই অন্যরকম। অ্যাট্রাকটিভ। বসফরাস, জি জি। তাদের বসফরাস যে প্রণালীটা আছে, এটার মাঝখান দিয়ে শহরটি ভাগ হয়ে গেছে, একটি নতুন ইস্তাম্বুল, পুরনো ইস্তাম্বুল। চমৎকার! এই শহরগুলি আমাকে বারবার মনে দাগ কাটে, বারবার যেতে ইচ্ছা করে। আশা করছি শুভকামনা রইল যে আবারও যেন আপনি যেতে চান। একদম শেষ প্রান্তে চলে এসেছি, একটু আপনার কাছে জানতে চাইছি যে এই যে ভ্রমণ বিষয়ক বইগুলো লিখছেন, শুধুমাত্র ছোটদের উদ্দেশ্যে কোনো ভ্রমণ বিষয়ক বই লেখার ইচ্ছা আছে? হ্যাঁ, এই অনুষ্ঠান আসার পর আমার মাথায় এখন ঢুকেছে না, ছোট বাবুদের জন্যও আমার কিছু একটা ভ্রমণ বিষয়, যেমন আমি হ্যামিলনের বাসিওয়ালার নাম শুনেছি, জি, না? জি, আমরা জি, সবাই সবাই সেই গল্পটা জার্মানির পড়েছি। সেই শহরে, সেখানে গেছি, এটা নিয়ে বই লিখতে পারি, সান্তা ক্লজ নিয়ে লিখতে পারি। জি। আমার এই অনুষ্ঠানটা আসার পর আমার এটা আসলে তখন থেকে আমি ভাবছি জি, যে জি। এরপরে আমি বাচ্চাদের উদ্দেশ্যে ছবি দিয়ে, লেখা দিয়ে আমি একটি বই হয়তো তো ছবি প্রসঙ্গে আরেকটু জানতে চাইছি যে আপনি বলছিলেন যে 4টা এক্সিবিশন অলরেডি করেছেন, তো সামনে আর কোনো নতুন এক্সিবিশন করার plan আছে? সামনে, হ্যাঁ, এবছরে আমার প্ল্যান আছে। আমরা আসলে এক্সিবিশন সাধারণত গ্রুপ ভাবেই করি। আমি সাথে আমার ছোট ভাই আছে, জি, জি। তারেক অনু,
ও খুব ভালো এক্সিবিশন ফটোগ্রাফি করে করছে। এবং এভারেস্ট বিজয় নিশাদ জি মজুমদার জি ও আমাদের বন্ধু মানুষ। আচ্ছা তো ও গতবার আমাদের সাথে এসে করেছিল। আরেকজন আছে এভারেস্ট বিজয় এম এ মোহিত, জি জি ও আমাদের বন্ধু মানুষ। তো আমরা একসাথেই আমরা চাই যে আমাদের ছোট বন্ধুরা আমাদেরকে সবাই মানে আমাদের সব একসাথে আমাদেরকে পাক এবং আমাদের আশা করছি ছবিগুলি আমরা একসাথে। আপনাদের কাছ থেকে নতুন নতুন আরো এক্সিবিশন আরো অনেক ছবি দেখতে পারবো এবং আরো অনেক শহরের গল্প জানবো। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আজকে আমাদেরকে সময় দেওয়ার আপনাকে জন্য। অনেক ধন্যবাদ। বন্ধুরা দেখতে দেখতে আয়োজনের একদম শেষ প্রান্তে চলে এসেছি। দেখা হবে আবার আগামী পর্বে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করো আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। সবার জীবন সুন্দর হোক এই কামনায় শেষ করছি আমাদের আজকের আয়োজন।